তখন দুপুর একটা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে স্যান্ডি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গালি ছুড়ল নিজের ভাষায়। কোনোভাবেই কিচ্ছু হচ্ছে না। এদিকে শুদ্ধ জানিয়েছে 2 দিনের মধ্যে কাজ না হলে তার গফকে বলে দেবে সে আরেকটা নতুন গফ জুটিয়েছে। হারামজাদার শুদ্ধ মুখে মুখেই হুমকি দিয়েছে তা নয়, বিদেশি গফকে লিপকিস করার ভিডিওটা প্রমাণ হিসেবে রেখেছে তার সেলফোনে। এটা যদি নিপা দেখে তার খবর করে ছাড়বে। তার বাপ আবার পুলিশ। পুলিশের মেয়েকে ঠকানোর কেসে 14 শিকের ভাত কপালে নাচছে। হঠাৎই বিপ বিপ শব্দে রেড অ্যালার্ট বাজতেই ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠল সে। লোকেশন শো করছে, জায়গাটা ঢাকার মধ্যে। লাল গোলমার্ক করার জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করল শুদ্ধকে। খুশিতে তার মন বাকবাকুম করছে। 3 বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করা মাত্রই স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, কালপ্রিটের আসল নাম ইয়াসির শিকদার, থাকে ঢাকাতেই, মাফিয়া। ধামাকাদার খবর হলো আবু সিদ্দিকের খুব কাছের কেউ। শুদ্ধর ভ্রুজোড়া কুঁচকে গেল। আবু সিদ্দিক জড়িত সে আগেই জেনেছে। এই সুযোগে প্রমাণসহ সায়নকে দেখিয়েছে বিধায় সায়ন দলও ছেড়েছে। কিন্তু ইয়াসির, এই ছেলে কে? তার সাথেই বা কিসের শত্রুতা? মাফিয়া? মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়ছে কোনো মাফিয়ার সাথে চৌধুরী বাড়ির কারো কোনো ঝামেলা হয়নি তো। তবে নাকি এটার পেছনেও অন্য কোনো গল্প রয়েছে। সে আপাতত নিজের ভাবনার ছেদ ঘটিয়ে বলল, সে মাফিয়া কিভাবে জানলি? যে কোডটা পাঠিয়েছিলি ওটা দিয়ে এখন তার ডিটেলস শো করছে। ছবি আছে? আছে। শালারে দেখে আমি পুরাই ফিদা। তার কাছে পৌঁছানোর উপায় জানাচ্ছি। ওকে। কথা বলে স্যান্ডি কল কেটে পুনরায় কাজে লেগে পড়ল। শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখল একটা ছেলে। দেশীয় বিদেশি সংমিশ্রণে তার মুখাব্যয়। তাকে এক পলক দেখে শুদ্ধ আধশোয়া হয়ে বিছানায় বসল। ব্যস্ত হাতে ফোনে টুকটাক কী করতেই তার সামনের দেয়াল ভেদ করে একটা পর্দা তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো ইয়াসিরের ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। ইয়াসিরের জন্ম ইতালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। তার বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুজনের সংমিশ্রণে ইয়াসির। ভাই বোন আছে কিনা তা জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও কিছুই বলা নেই। তার মা বাবা কোথায়, সে কেন মাফিয়া হলো, এসবও অজানা। তবে সব কথার এক কথা, সে বর্তমানে সুইডেনের নামকরা মাফিয়া। বিশাল বড় গ্যাং রয়েছে তার। তবে এই অবধি তাকে কেউ দেখেনি। সে দেখতে কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো তাও জানে না কেউ। তবে সংবাদ মাধ্যমে জানা গেছে ইয়াসির শিকদার খুবই সাধারণ পোশাক, সাধারণ বেশে চলাফেরা করে। অথচ ছেলে হয়েও তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী এইটুকু পরে শুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা জুম করে দেখল। ছবিতে দেখা যাচ্ছে ইয়াসিরের ঠিক সামনাসামনি 9x19mm প্যারাবেলাম, M1 911, CZ75, সিহর্স এসি, পেলিকান 1200, ATM দ্বৈত ও প্ল্যানো 14-4 মডেলের পিস্তল। এত পিস্তল দেখেও তার ঠোঁটে কোনো হাসি নেই। ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সেগুলোর দিকে। তার এক হাতে কারুকাজ করা খচিত রক্তমাখানো ছুরি। শুদ্ধ ছবিটা আরও একটু জুম করে দেখল ইয়াসিরের পেছন সাইডটা। এরপরই সে হো হো করে হেসে উঠল। কারণ তার ধারণাই সঠিক। ইয়াসিরের নাম ইয়াসির হলেও ছবির মানুষটা ইয়াসির নয়। এই ছবিটা কোনো এক অ্যাকশন মুভির তামিল নায়ক। শুটিং সেটে ছবিটা তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়া এভাবে শো অফ করবে না। তারা যেসব কাজে যুক্ত যত পারে নিজেদের আড়ালে রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ সর্বসম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। ইয়াসির যদি এটা না হয় তবে সে কে? কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? এমন নানান জটিল প্রশ্নের গোলকধাঁধার সমাধান পেল না শুদ্ধ।
তবে বুঝল এখানে অন্য একটা ঘ্যাপলা আছে, যেটা ধরতে পারছে না সে। হতে পারে ইয়াসিরের নামটাও ফেক, এমনও হতে পারে এই ইয়াসিরই তাদেরই চেনা জানা আপনজন কেউ। মরার পাখনা গজিয়েছে বলে এভাবে লুকোচুরিতে নেমেছে। শুদ্ধ দুই পা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে ফিসলে হাসল। এই হাসির মানে কি? কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, যাবেও না যতক্ষণ না সে নিজ থেকে কাউকে কিছু জানায়। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে চলছে নিজের নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা টেনে সে সব কিছু গুছিয়ে নিল। আর ঘণ্টাখানিক পরেই তার ফ্লাইট। যেসব কাজের জন্য তাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্ট জানা যাবে 3 মাস পরে। ড্রয়িং রুম থেকে অর্ক, হাসান আর কামরানের কথা শোনা যাচ্ছে। দেশে ফেরার আনন্দে তারা ছোট বাচ্চাদের মতো খুশিতে ডগমগ করছে। একটু পরপর পচাচ্ছে হাসানকে। হাসান নিজেও বন্ধুদের সাথে তাল মিলাচ্ছে। তার মনটা বেশ ভালো। যতটা মন খারাপ নিয়ে দেশ ছেড়েছিল, এখন ডাবল খুশি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। শুদ্ধর পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সে। একটু টাইট দেওয়াতে বউটা মিনমিন করছে। যে মেয়ে ভুল করেও কল অথবা মেসেজ দেয় না, সে প্রতি ঘন্টায় খোঁজ খবর নিচ্ছে। এদিকে শুদ্ধ বড় স্যারের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনীয় সব কিছু ঠিক আছে কিনা চেক করল। এরপর সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প, হাসাহাসি, আড্ডা হলো। টুকটাক ফর্মালিটিস পূরণ করে ঠিক সময়ে প্লেন উঠতে শুরু করলো। সবার মনে তখন আপন দেশের মামাটি ছোঁয়ার অপেক্ষা। শুদ্ধ দেশে ফিরছে কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্ট শীতলের সাথে কথা হয়েছিল। এরপর শীতলের ফোন সায়নের কাছে বিধায় আর কথা বলার সুযোগ মেলেনি। তবে সে অবগত শীতল তার দেশে ফেরার কথা শুনে সেদিনই ফুপির বাসায় চলে গেছে। বোকা মেয়েটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্য দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তাদের একই বাড়িতে জন্ম, একসাথে বেড়ে ওঠা, লোকসমাজেও পরিচিত ভাই বোন হিসেবে। মোদ্দা কথা, দুজনের কারো মনেই কারো জন্য অন্য কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে না হয় ভাবা যেত। এইটুকু ভেবে শুদ্ধ নিজেই হতবাক হয়ে গেল। আসলেই কি ভাবা যেত? বোধহয় যেত না। এর বিশেষ কারণ সায়ন ও স্বর্ণ। সে তাদের সব কথা জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে। সায়ন চালাক আর স্বর্ণ মুখচোরা বলে বাসার কেউ এতদিন খেয়াল করেনি। করবে না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়ি শুদ্ধ সবাই জানবে। শাহাদাত চৌধুরী কিভাবে নেবে ব্যাপারটা জানা নেই। তবে ভিলেন হবে শারাফাত চৌধুরী নিজে। উনি কখনো স্বর্ণের সাথে সায়নের বিয়ে হতে দেবে না। যদিও দেয় তবে রাজনীতি ছাড়ার শর্ত দেবে, যেটা সায়ন কখনোই মানবে না। আর এসব নিয়ে একটা ঝামেলা হবে তা বলারও অপেক্ষা রাখে না। যদিও ঝড়ঝাপটা সময়ের সাথে সাথে ঠিকঠাক হয়ে তাদের বিয়েও হবে, সংসার হবে। সায়ন স্বর্ণকে মেনেও নেবে। কিন্তু ভুলক্রমে যদি তার সঙ্গে শীতলের কিছু হয় তাহলে বাড়ির কেউই মানবে না। কারণ এটা হয় না। লোকসমাজ বলেও কিছু আছে। যদি তাদের দুই ভাইয়ের সাথে স্বর্ণ ও শীতল জড়িয়ে যায়ও, তখন আপনা আপনি খারাপ বদনাম রটে যাবে। একই বাড়ি, একই পরিবারে থেকে একই ঘটনা, যেগুলো শুনতেও বিশ্রী লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্কদাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না। যা লাগে সবটাই মেয়েদের গায়ে। তখন দেখা যাবে সায়ন স্বর্ণ বেঁচে গেলেও একই ঘটনা ঘটায় শীতলের গায়ে তার নামের কলঙ্ক লেপ্টে যাবে। বাজে কথা রটানো হবে। চৌধুরী বাড়ির শিক্ষা নিয়ে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবে জড়ানোটা ঠিক হবে না। কারণ বাড়ির সকল সদস্যকে নিয়ে ওর একটা পরিবার। আর পরিবারের দিকে কেউ কাদা ছোড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য, শীতল শক ও স্বর্ণের মতো ধীর শান্ত স্বভাবের নয়। যদি হতো তাহলে তাকে শাসন করা লাগতো না, আর না মার ধমকের উপর রাখতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে শীতল হয়েছে খুবই দুষ্টু। চঞ্চলতা তার রন্ধে রন্ধে।
তাকে ছাড়া কাউকেই ভয় করে না, বারণ শোনে না। তার উপরে তার আর্মি বাবাকে কাছে পায় না দেখে শারাফাত চৌধুরী একটু বেশি লাই দেয় তাকে, প্রশ্রয় পায়। এইটুকুতেই মেয়েটা সাপের 5 পা দেখে এবং আবদার না মেটানো অবধি ওর জেদে অটল থাকে। এজন্য একটু আধটু শাসন করে এই যা, তার মানে এই না সে শীতলকে ভালোবেসে হাবুডুবু খাচ্ছে। শাসনের আড়ালে ভালোবাসা চুইয়ে চুইয়ে পড়ছে। এসব করতে বয়েই গেছে তার। শীতল ভালোবাসলে তার দিন যাবে ভালোবাসার সংজ্ঞা বোঝাতে বোঝাতে। বোঝানোর পরও তার প্রশ্ন হতে পারে, ভালোবাসলে কি হয় শুদ্ধ ভাই? ধরুন আমি বাসলাম, তাতে কি বাংলাদেশ এতিম হয়ে যাবে? এসব পাগলের সাথে পাগলামি করার বয়স তার নেই। এসব ভাবতে ভাবতে শুদ্ধ ঠোঁটের কোণে হাসি খেলে গেল। গতদিন তার ফোনে শখের নাম্বার থেকে বড় একটা লিস্ট এসেছে। সবগুলো মেয়েদের সাজগোজের জিনিস। নামগুলো মনে রাখা কঠিন। এক একটা নাম পড়ে মনে হয়েছে এর থেকে জীবাণুর নাম মনে রাখা সহজ, অন্তত কাজে দেবে। মোট কথা শখ কখনো এসব মেয়েলি হাবিজাবি আনার কথা তাকে বলবে না। এ কাজ কার বুঝতে একটুও কষ্ট হয়নি। এসব নানান কথা ভাবতে ভাবতে শুদ্ধ শরীরে নিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অতঃপর লং জার্নি পার করে যথাসময়ে দেশের মাটিতে পা রাখল। এরপর বন্ধুরা একে অপরের থেকে বিদায় নিয়ে উবার নিয়ে বাসার পথে রওনা হলো। গলা ছিঁড়ে গান গাইতে গাইতে ধারালো একটা করাত কিনে গুদাম ঘরে ঢুকলো আজম। অন্য হাতে প্যাকেট মোড়া টাকিলা। আজকের আসর সেই জমবে। টাকিলা গলায় ঢালতে ঢালতে করাতের কাজ সারবে। বহুদিন টাকিলার স্বাদ নেওয়া হয় না। শাহরিয়ার ভাইকে সাহস করে সে বলতেও পারে না একটা টাকিলা কিনে দিতে। গতকাল রাতে শাহরিয়ার ভাই পার্টি অফিস রুম থেকে তাকে ডেকে হঠাৎ শুধালো, বিদেশি ব্র্যান্ড নাকি খাঁটি বাংলা। আজম কথার মানে বুঝতে না পেরে মুখ কাচুমাচু করছিল। সাহস করে জিজ্ঞাসাও করতে পারছিল না। পরে চট করে কথাটা ধরে ফেলে, দাঁত বের করে হাসল। ধরে নিল ভাইয়ের মন ভালো। কারণ মন ভালো থাকলে ভাই সবাইকে নিয়ে আড্ডা দেয়, মজা করে, নিজের খরচে ব্র্যান্ড চাখার সুযোগ দেয়। আজও হয়তো সেই দিন বোধ হয়। মনে মনে এসবই ভাবছিল সে। খুশিতে ঝলমল করছিল তার চোখ মুখ। তখন সায়ন 10 আঙ্গুলের সাহায্যে আঙুল ফুটাতে ফুটাতে বলল, ভোতা জং ধরা করাত আনবি। এরপর ভোতা করাত দিয়ে ধীরে সুস্থে এবড়ো থেবড়ো করে ওদের 4 হাত পা কাটবি। ভুলেও যেন কাটাকাটি স্মুথ না হয়। আর হ্যাঁ, 5 জন ওরা। 5 গুণ 4 20 হয়। মোট 20টা হাত পা চটের বস্তায় ভরে ঠিক সকাল 10টার মধ্যে আমার সামনে এনে হাজির করবি। যদি 10টা 1 বাজে তাহলে তোকেও ওই অবস্থা দান করব। ওকে ভাই। আর হ্যাঁ, চেয়ারে বেঁধে কাটবি, জ্যান্ত অবস্থায়। ঠিক আছে ভাই। সিদ্দিকের দিকে নজর রাখতে বলেছিলাম, রেখেছিস? রেখেছি। সে এখন পাগলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ক্ষমতার লোভে বউটাকেও অন্যের বিছানায় পাঠায়। সব খবর আছে ভাই। ইশারা করা মাত্রই সব ভাইরাল করে দেব। কনকের বোনকে রেপ করেছে কে? জানি না ভাই। তবে কনক কাল আপনার নামে পুলিশ কেস করেছে। তার মতে পুরনো শত্রুতার জের ধরে আপনি এ কাজ করেছেন। আমি বুঝি না, কনক আমার মারা খেতে এত লাইক করে কেন? একা একা আর কতজনকে মারা দেব আমি? আমিও তো মানুষ, এনার্জি বলেও একটা ব্যাপার আছে। সিদ্দিক যে এত আদর যত্ন করে ওর পেছন মারা দিল, অথচ সে ওদিকে তাকিয়ে সত্যিটা না জেনে সমানে আমার নামই জপে যাচ্ছে। শালায় সত্যি সত্যি আমারে টুরুলাফ মারে। আমি খালি এসব বালসাল কিছুই বুঝি না। আজও মুখ টিপে হাসল। সায়ন তখন এক বান্ডিল টাকা টেবিলের উপর রেখে নিতে ইশারা করল। সে নিল। এরপর দল বেঁধে টাকিলা নিয়ে চলে এলো ডালের গুদাম ঘরে। এখানে আজ কাজ আছে মেলা, সব সারতে হবে। ভাই ওদেরকে খুশি করেছে, তাই তারাও ভেবেছে সকাল 10টা নয় রাত 10টার আগেই কাজ ছেড়ে ফেলবে। এসব নিয়ে আলোচনা করতে করতে তারা গলায় টাকিলা ঢেলে লেগে গেল আদেশকৃত কাজে।
তাদের দেখে ছটফট করতে লাগলো 5 জন যুবক। বাইরে থেকে মনে হবে কেউ গুদাম ঘরে রড কাটার কাজ করছে, নতুবা পুনরায় তা মেরামতের কাজ করছে। আসলে সেসব কিছুই না। তারা একপাশে গ্রিল মেশিন অন করে অন্য পাশে জ্যান্ত মানুষের হাত পা কাটছে। পরের দিন সকাল 10টা। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান মাস। পরশুদিন থেকে রোজা শুরু। রোজা উপলক্ষে বাজার সদাইয়ের লিস্ট করতে বসেছে সিতারা। ওনাকে সাহায্য করছে সিরাত ও সিমিন। 3 জন মিলে বড় লিস্ট করে ধরিয়ে দিলেন সাফওয়ান চৌধুরীর হাতে। সাফওয়ান চৌধুরী যেতে গেলে চট করে ওনার পথ আগলে ধরল সাম্য সৃজন। জেদ ধরল তারা বাবার সাথে যাবে, বাজার করে বাড়ি আনবে। তারা বড় হয়েছে, কাজ করতে পারবে। সায়ন শুদ্ধ ভাইয়ের মতো তারা এবার দায়িত্ব নেবে, সেই দায়িত্ব পালন করবে। সাফওয়ান চৌধুরী বোঝাতে পারলেন না এই সময় বাজারে খুব ভিড় থাকে, প্রচণ্ড গরম। এত গরমে শরীর খারাপ করবে। অন্য আরেক দিন বাজার করতে নিয়ে যাবেন, কিন্তু না, তারা শুনলই না। অগত্যা জেদের কাছে হার মেনে তাদের নিয়ে যেতেই হলো। শারাফাত চৌধুরী বারবার গাড়িতে করে যেতে বললেন, কিন্তু সাম্য সৃজন এরাও গো ধরল তারা রিকশায় যাবে। 2 ছেলের কথা মতো সাফওয়ান চৌধুরী তাদের নিয়ে রিকশায় চড়ে বসলেন। পাড়ার মোড় পার হতেই দেখা গেল সায়ন দাঁড়িয়ে আছে পার্টি অফিসের সামনে। ছেলেপুলে নিয়ে কোথাও যাচ্ছে বোধহয়। কানে ফোন ধরে কথা বলায় ডাকল না কেউ। বাপ ছেলেরা মিলে গল্পে গল্পে এগিয়ে গেলেন বাজারের দিকে। আজ সরকারি ছুটির দিন। শখ, স্বর্ণ, শীতল কেউ 2 দিন বাসায় ছিল না। শতরূপা চৌধুরীর বাসায় বেড়াতে গিয়েছিল ওরা। কিছুক্ষণ হলো বাসায় ফিরে ফ্রেশ হতে গেছে। 2 দিন আগে শীতল হঠাৎই গো ধরল সে ফুপির বাসায় যাবে। বলা মাত্রই ব্যাকপ্যাক করে রেডি। মূলত শুদ্ধ আসার কথা শুনে সে দ্রুত পালানোর পায়তারা জুড়েছিল। পরে তাকে একা না ছেড়ে শখ, স্বর্ণ ওর সাথে গিয়েছিল। 2 দিন থেকে যখন শুনল শুদ্ধ ফিরতে আরও দেরি হবে তখনই বাসায় ফিরে এসেছে। আপদ এখন বাসায় নেই, আসতে দেরি হবে এ কথা ভেবে শীতলের প্রাণবন্ত রূপটা ফিরে এসেছে। এখন কদিন ইচ্ছে মতো ঘুরবে ফিরবে। কিয়ারার সাথেও কথা হয়েছে, আজ শপিং মলে যাবে 2 জন। দেখে আসবে এবারের ঈদে কোন ড্রেসের চাহিদা বেশি, কোন কোন কালারটা ক্রেতারা পছন্দ করছে। রোজা শুরু হতে না হতেই তার ড্রেস নিয়ে চিন্তা। এই নিয়ে সিমিনের কানের কাছে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে বকা খেয়ে তারপর থেমেছে। হাতের কাজ ছেড়ে সিতারা চৌধুরীর মনে পড়ল সকালের ওষুধটা খেতে ভুলে গেছেন। রুমের ড্রেসিং টেবিলের সামনেই রাখা ওনার ওষুধের পাতা। যেতেও ইচ্ছে করছে না। উনি সোফায় বসে দেখলেন শীতল সিঁড়ি দিয়ে নিচে নামছে। শীতলকে ডেকে বললেন, শীতল, আমার রুম থেকে ওষুধের পাতাটা এনে দে তো মা। কোন ওষুধের পাতা বড় মা? সাদা পাতা। কোথায় আছে? ড্রেসিং টেবিলের উপর। আচ্ছা। এ কথা বলে সে চলে গেল বড় মায়ের ঘরে। সামনেই রাখা ওষুধের পাতা। সে সেটা নিয়ে বের হতেই চোখ পড়ল একটা অ্যালবামের দিকে। এটা সে চেনে, দেখেছে বহুবার। তবুও বড়সড় অ্যালবামটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। এখানে বড় মা বড় আব্বুর বিয়ের সব ছবি আছে। আছে তাদের সব ভাই বোনদের ছোটবেলার স্মৃতি। দাদা দাদির ছবিও আছে। সে বড় মাকে ওষুধটা দিয়ে সোফায় হাঁটু মুড়ে ছবি দেখতে বসল। আগেও দেখেছে, তবুও বারবার দেখতে ভালোই লাগে, হাসাহাসি হয়। ততক্ষণে সিতারা সরে এসে বসেছে তার পাশে। উনিও দৃষ্টি দিয়েছে এই দিকেই। এক একটা ছবি মনে করিয়ে দিচ্ছে এক একটা মুহূর্তের কথা। গল্পে গল্পে শীতলকে সেসব গল্প শোনাচ্ছেন তিনি। শীতল মন দিয়ে তা শুনছে। কখনো খিলখিল করে উচ্চস্বরে হেসে উঠছে। তার সঙ্গে তাল মিলাচ্ছেন সিতারাও। তখন কলিং বেল বেজে উঠল। সিমিন এদিকেই আসছিলেন বলে উনি দরজা খুলে দিলেন। দরজা খুলে কারো সাথে কথা বলছে মানে পরিচিত কেউই হবে ভেবে সিতারা কিংবা শীতল কেউই পাত্তা দিল না। নিজেরা নিজেদের মতো গল্পে মেতে থাকল। তখন শীতল একটা ছবির দিকে তাকিয়ে ডাকল, বড় মা।
কলেজে থাকাকালীন শুদ্ধ ভাই হাবাগোবা টাইপের ছিল, তাই না? মোটেও না। আমার ছেলের চোখ, নাক, মুখ, ঠোঁটের আর্ট দেখেছিস? হুম, দেখেছি। পুরাই দেশি হাম্বা টাইপের। কি? আমার ছেলের চোখ মুখ হাম্বা টাইপের? হুম। কেন তুমি জানতে না? এই দেখো, শুদ্ধ ভাইয়ের এই ছবিতে গরু গরু চোখগুলো ভালো করে দেখো। মোটা চওড়া করে কাজল দিয়ে দিলে পুরাই দেশি গরু। তখন পাশে কাউকে বসতে দেখে দুজন তাকাতেই দেখে ক্লান্ত শরীরে শুদ্ধ এসে বসেছে। শীতল চোখ সরিয়ে ছবির দিকে তাকিয়ে আর চোখে আরেকবার তাকালো শুদ্ধের দিকে। শুনে নিল নাকি? মান্না খেতে হয় আবার, তবে হাবাগোবাটার হাবাগোবা নেই, সুদর্শন পুরুষে পরিণত হয়েছে। মুখে যত যাই বলুক, বিশুদ্ধ পুরুষের পুরুষালী চোখগুলো অদ্ভুত সুন্দর। চোখ মুখের আর্ট সত্যিই মুগ্ধ করার। প্রশস্ত বুক, মাথা ভর্তি চুল, নিউ হেয়ার কাট। লম্বায় কত হতে পারে সঠিক জানা নেই, তবে অনেকটাই লম্বা। তাকে চোখ তুলে উপরে তাকিয়ে কথা বলতে হয়। যদিও চৌধুরীরা সবাই উচ্চতায় এমন। সে আর তাকালো না, আগ বাড়িয়ে কোনো কথাও বলল না। দেখা যাবে কিছু বলতে গেলে তেড়াবেঁকা কথা বলে বসবে। সিতারা ছেলেকে দেখে চট করে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। কুশল বিনিময় করলেন। সিরাজ সিমিন তাকে ক্লান্ত দেখে ফ্রেশ হয়ে খাওয়ার তাড়া দিলেন। শীতল তাকিয়ে তাকিয়ে দেখল তার মা চাচিদের ব্যস্ততা। কিছুক্ষণ আগে তারাও দুদিন পর তো বাড়িতে এলো, কেউ তো এমন করল না। অথচ বিশুদ্ধ পুরুষের কদর দেখো। সে মুখটা বাঁকিয়ে একটা খোঁচা মেরেই দিল। যান যান, ফ্রেশ হয়ে খেয়ে নিন শুদ্ধ ভাই। রাজ্য জয় করে ফিরেছেন, কত ধকল গেছে। একটু বিশ্রাম না নিলে হয়? তাছাড়া মেয়ে মানুষের সাথে আকাশে ওড়াউড়ি করা কি চারটেখানিক কথা? এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। বাড়ি আসতে না আসতেই খোঁচা মারা শুরু। এরপর শুরু করবে জ্বালাতন করা। ফলস্বরূপ তার শক্ত হাতে মার খেয়ে এরপর যদি থামে। তাকে তাকাতে দেখে শীতল উঠে সিঁড়ির দিকে যেতে যেতে পুনরায় শুনিয়ে শুনিয়ে বলল, মানুষ রাজ্য জয় করে আসে অনেক অনেক টাকা ইনকাম করে, অথচ কাউকে কিছু দিয়ে আফসোস করে সেটা আবার কেড়েও নেয়। হায়রে দুনিয়া! পৃথিবীতে মানবিকতা বলে কিছুই নেই। আল্লাহ এসব জল্লাদদের তৌফিক দান করো। রমজানের উসিলায় এদের মনে মায়া দয়া দাও। আমিন। আজ প্রায় 2 দিন হলো আহনাফের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ। মাঝে মাঝে কল ঢুকলেও কল রিসিভ করছে না সে। আর না নিজের অবস্থানের কথা জানাচ্ছে। একমাত্র ছেলের খোঁজ নিতে না পেরে আহনাফের মা বাবা অস্থির হয়ে উঠেছে। পরিচিত যাদের জানে চেনে তাদের থেকেও খোঁজ পাননি তারা। অগত্যা ভেবেই নিয়েছে শখের সাথে বোধহয় কিছু হয়েছে। নয়তো বলা নিয়ে কওয়া নিয়ে এভাবে যোগাযোগ বন্ধ করার কারণটা কি? এসব ভেবে ওনারা রওনা দিয়েছেন চৌধুরী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সরাসরি কথা বলা দরকার। ছোট ছোট সমস্যাগুলোই একটা সময় বিরাট আকার ধারণ করে। মোট কথা মাত্রই কদিন হলো ওদের এঙ্গেজমেন্ট হয়েছে। এরই মধ্যে কি এমন হলো যে সে যোগাযোগ করা বন্ধ করে দিল? কই, আহনাফ তো এতদিন এমন কিছু করেনি। হ্যাঁ, বহুবার রাগ করেছে, কিন্তু এভাবে একেবারে লাপাত্তা হয়ে যায়নি। অর্থাৎ বুঝতে হবে ঘটনা অন্য কিছু। তবে অন্য কিছুটা কি গিয়েই না হয় জানা যাবে। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে অথচ সব কিছুই জানে না। জানবে কিভাবে? রুমে ফোন রেখে ভাই বোনদের সঙ্গে বাগানে এসেছে সে। শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক কল করেই যাচ্ছে, ঘূর্ণাক্ষরেও টের পায়নি। ফোন সাইলেন্ট থাকায় আশেপাশের কারোর কানে পৌঁছায়নি ফোনের রিংটোন। দুপুরে খেয়ে বই পড়তে পড়তেই ঘুমিয়েছিল একটু। বিকেলে ফ্রেশ হয়ে একটা বই হাতে নিতেই সাম্য সৃজন টেনে বাগানে এনেছে। শীতল নাকি ডাকছে। এসে দেখে শীতল গাছে উঠে বসে আছে। স্বর্ণ ঘাসের উপর বসে আছে। দেখে মনে হচ্ছে তাকেও জোর করে ঘুম থেকে টেনে তোলা হয়েছে। শখ স্বর্ণের দিকে একবার তাকিয়ে উপরে তাকালো। শীতল মগডালে বসে পা দুলাতে দুলাতে পেয়ারা খাচ্ছিল।
ওড়না কোমরে পেঁচিয়ে রাখা। শখ তাকে দেখে নিজেও ঘাসের উপর বসল। শীতল তখন 4টা পেয়ারা ছুঁড়ে দিল ভাই বোনের দিকে। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ কামড় বসালো ডাসা ডাসা পেয়ারায়। লাল পেয়ারা, খেতে খুবই মজা। পেয়ারায় কামড় বসিয়ে কিছু একটা ভেবে শীতল শখকে ডাকল। আপু। হুম। তোমার হবু শ্বশুরের এন্টিনায় সমস্যা আছে নাকি? ছোট বোনের মুখে হবু শ্বশুরের নামে একথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল শখ। পেয়ারা চিবানো থামিয়ে চোখ তুলে তাকালো দাঁত বের করে হাসা শীতলের দিকে। বোনকে তাকাতে দেখে শীতল সাহস পেল। সে বুক ভরে দীর্ঘশ্বাস টেনে বলল, আমার মনে হয় সমস্যা আছে। ছি ছি, এসব কি বলছিস শীতল? এসব বলতে নেই। তুমিই বলো, সমস্যা না থাকলে ভাইয়ার একটা ছোট ভাই ডাউনলোড করলো না কেন? করলে তোমার সাথে আমিও ওই বাড়িতে আস্তানা গেড়ে বসতে পারতাম। শখ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই পাজিটা কী সব বলে? বোনের মুখ দেখে শীতলের পেট ফেটে হাসি পেল, কিন্তু হাসল না। বরং শখকে আরেকটু ভড়কে দিতে বলল, তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলো তো আরেকটা ছেলে ডাউনলোড দিতে। কাজকর্ম যা করার এখন থেকেই শুরু করতে বলো। কানা বোচা যেমনই হোক ছেলে হলেই হবে। দাও দাও, এক্ষুনি ফোন দাও। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। একথা বলে শীতল থামতেই সাম্য গেটের দিকে উকিঝুঁকি মেরে একটা সাদা গাড়ি বাড়ির মধ্যে আসছে দেখে বলল, শীতল আপু, গাছ থেকে নামো। শুদ্ধ ভাই কিন্তু বাসাতেই আছে। তোমার জন্য আমাদেরকেও না পানিশমেন্ট পেতে হয়? এই এই বেয়াদব, আমি তোর শুদ্ধ ভাইকে ভয় পাই? জানিস তোর পিয়ারের শুদ্ধ ভাই আমাকে ভয় পায়? এই আমাকে, এই শীতলকে ভয় পায় ওই সোয়াইব শুদ্ধ ভাই। যাও, ঢপ মারার আর জায়গা পাও না। আমি ঢপ মারছি? আমি প্রমাণ দেব, দেখবি? হুম, দেখব। ঠিক আছে, আগামী লাল শুক্রবারেই প্রমাণ দেব, তখনই মিলিয়ে নিস। এই শীতল মিথ্যা বলে না রে পাগলা, মিথ্যা বলে না। ঠিক আছে। শখকে পচিয়ে শীতল এবার স্বর্ণকে বলল, আপু, 3 রাস্তার মোড়ে বড় একটা কসমেটিক্সের দোকান আছে না? ওই দোকানের মালিকের ছেলেটার নাম রিহান। সে তোমাকে খুব পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। সে আমাকে 2 ডজন চুড়ি ঘুষ দিয়েছে তোমাকে কথাটা জানানোর জন্য। ও, সে আরও বলেছে আমি তাকে দুলাভাই ডাকলে আরও অনেক কিছুই দেবে। ডেকেছিস? না। কেন? তুমি পারমিশন দিলে ডাকবো। দুলাভাই হিসেবে তাকে কি পছন্দ হয়েছে? না। কেন? ব্যাটার দাঁত হলুদ, দেখলে মনে হয় 12 মাস জন্ডিসে ভোগে। আহানাব ভাইয়ের মতো স্মার্ট না, কিন্তু আমার মতো কিউটমেট দুলাভাই হতে হবে স্মার্ট, হ্যান্ডসাম চকলেট বয় টাইপের, নয়তো সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। তাহলে কি ক্যান্সেল? হুম। তাহলে চুড়িগুলো ফেরত দিয়ে বলে দিস আগে দাঁতের চিকিৎসা করতে, তারপর তোকে শালি বানানোর চিন্তা করতে। ওকে। এভাবে কথায় কথায় গল্পে গল্পে ভাই বোনরা মিলে দুষ্টুমি করতে লাগলো। তখন সেখানে নিঃশব্দে শুদ্ধ উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই সবাই চুপ। শীতল পাতার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টা করল। শুদ্ধ সবকটার মুখ দেখে জানালো আহানাপের মা বাবা এসেছে। ভদ্রভাবে সবাই গিয়ে যেন দেখা করে কথা বলে। অহেতুক হিহি করলে এক একটাকে মেরে গাছে ঝুলিয়ে রাখবে। ভাইয়ের কথা শুনে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন ভদ্র বাচ্চার মতো ধীরে সুস্থে হেঁটে বাড়ির দিকে গেল। এবার শুদ্ধ মুখ তুলে তাকালো পাতার আড়ালে থাকার শীতলের দিকে। বুঝতে বাকি নেই যে সে ধরা পড়ে গেছে, তাই শীতল বোকা বোকা হাসল। হেসে হেসে বলল, কতদিন পর আপনাকে দেখলাম শুদ্ধ ভাই, এত শুকিয়ে গেছেন কেন? মেয়েদের সাথে ওড়াউড়ি করা কি চারটেখানিক কথা? হে হে, কথাটা চেনা চেনা লাগছে। কোথায় যেন শুনেছিলাম। তা কেমন চলছে আপনার ওড়াউড়ি? ভালোই। দোয়া করি যেন ভালোই যায়। হুম।
একথা বলতে বলতে শুদ্ধ বাগানের এক কোণে কেটে রাখা বড়ই গাছের বড় বড় দুটো ডাল টেনে এনে রাখল পেয়ারা গাছের গোড়ায়। শুকনো ডাল কাঁটায় ভরে আছে। তাকে গাছের গোড়ায় ডাল রাখতে দেখে এবার শীতল আর্তনাদ করে উঠল। এ কী করলেন শুদ্ধ ভাই? কি করলাম? গাছের নিচে কাঁটা রাখলেন কেন? নামবো কিভাবে আমি? তুই কি করে নামবি আমি কি জানি। কাঁটা সরান। পারবো না। আর নেমে কি করবি? মগডালে বসে বসে কার এন্টিনায় কি সমস্যা হিসাব কর। সন্ধ্যা ঘনিয়ে আসছে। নিরিবিলি স্থান। একটু পরেই তেনারাও সঙ্গ দিতে আসবে। ভাব, মন দিয়ে ভাব, আমি আসছি। একে তো গাছের নিচে বড়ইয়ের কাঁটা দিয়ে রাখল, তার উপরে ভূতের ভয় দেখাচ্ছে। ভীষণ রাগ হলো শীতলের। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কি আপনার এন্টিনার কথা বলেছি? বলেছি শকাপুর শ্বশুরের। আমারটার কথা বলিসনি বলেই এখনও শ্বাস নিতে পারছিস। বললে আজই জানাজা সম্পূর্ণ করতাম। কাঁটা সরান শুদ্ধ ভাই, সত্যি বলছি, আপনাকে বলিনি। আর আমি যা বলি আপনি শুনে নেন কিভাবে? এমন খরগোশ মার্কা কান হলে তো সমস্যা। আমার কান খরগোশ মার্কা? না না, আমি তা বলিনি। শুদ্ধ ঠান্ডা দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে আরও দুটো বড়ইয়ের ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখল, যাতে লাফ দিয়েও নামতে না পারে। এরপর কোনো দিকে না তাকিয়ে চলে গেল বাড়ির দিকে। আর বেচারা শীতল চেঁচিয়ে বলতেই থাকলো, যাবেন না শুদ্ধ ভাই, নাক ছুঁয়ে বলছি, আর কোনো দিনও গাছে উঠব না। দয়া করে কাঁটা সরিয়ে যান। শুদ্ধ ভাই, ভাই রে, ও ভাই, এ কে কোথায় আছিস? নামা আমাকে, বাঁচা রে। সায়ন 1 ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়েছিল। ঘুমানোর ইচ্ছে না থাকলেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এইটুকু সময়ে একটা স্বপ্ন দেখেছে স্বর্ণকে নিয়ে, তাদের বিয়ের স্বপ্ন। স্বর্ণ কি সুন্দর করে সেজেছে, নীল শাড়ি পরেছে। শীতলার শখ স্বর্ণকে রেখে গেছে তার রুমে। ফুলে ফুলে ভরা তার রুম। সে খুশিতে ডগমগ হয়ে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে। কিন্তু রুমের দরজায় দাঁড়িয়ে দেখে স্বর্ণ বিছানায় নেই। তার জানা মতে নতুন বউরা বিছানার মাঝখানে লজ্জায় নত হয়ে বসে থাকে। মুখের সামনে থাকে 1 হাত ঘোমটা। কিন্তু তার বউ কই? বউ নাই দেখে তার বুকে বিজলি পড়ার উপক্রম। চোখের সামনে ভাসে ঝিকিমিকি বাতির আলো। সে পাগলা ভেড়ার মতো এদিক ওদিক পানে তাকিয়ে খুঁজতে থাকে প্রাণপ্রিয় বউকে। খুঁজতে খুঁজতে দেখে স্বর্ণ চুপ করে সিলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে। তাকে ফ্যানের উপর বসে থাকতে দেখে সে শুধায়, এ কি রে, তুই ওখানে কেন? নেমে আয় বউ, আজ না আমাদের সোহাগরাত। সোহাগরাত না ছাই। ও মা, এ কী কথা? বিয়ে হয়ে গেছে আমাদের। আর নেই ভাবনা, আর নেই চিন্তা। দ্রুত নেমে আয় যান। দুজন মিলে করে ফেলি বেবি আনার প্ল্যান। না সায়ন ভাই, আমি আপনার সাথে বাসর করব না। কেন সোনা, কি অপরাধ আমার? কি করেছি আমি বল? আপনি কেন ক্যাটকেটে হলুদ শর্ট পরে বিয়ে করতে গেলেন না? কেন বলুন? আমার তো হলুদ কালার শর্ট নেই সোনা। তোর হলুদ শাড়ি কেটে না হয় একটা বানিয়ে দিস। একথা বলতে না বলতেই স্বর্ণ লাফ দিয়েছে তার উপর। সে স্বর্ণকে ক্যাচ করে জাপটে ধরে পাগলের মতো চুমু দিতে শুরু করেছে। চুমুতে চুমুতে ভিজিয়ে ফেলেছে স্বর্ণের চোখ, গাল, ঠোঁট, থুতুনি, গলা ও মসৃণ গ্রীবা। এতদিনের অপেক্ষা তর্জে আর সইছে না। কম্পিত হাতে খুলেও ফেলেছে বইয়ের পরনের শাড়ি। মুখ ডুবিয়েছে গলায়, মন মস্তিষ্ক, হাত ও উন্মাদ দেহখানা যেন এখন পাগলা ঘোড়ার ন্যায় অবাধ্য। তখন তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার। দুচোখ খুলে দেখে শুদ্ধ ভ্রুকুচকে তাকিয়ে আছে। তার বাসর ঘরে শুদ্ধ কোথা থেকে এলো? বউ কই তার? সে কিছু বলার আগেই বিরক্তি নিয়ে শুদ্ধ বলল, রুমের দরজা খোলা রেখে কোলবালিশকে পাগলের মতো চুমু খাচ্ছিলে কেন? মাথাটাতা কি একেবারেই গেছে? সায়ন ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। ফুলে ভরা রুমে ফুল কই? আর বউ? বউ কই তার?
সে এবার মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বলল, আমার বউ কোথায়? এখানেই তো ছিল। ডাস্টবিনে ফেলে এসেছি, যাও ধুলো ঝেড়ে তুলে নিয়ে আসো। আসার সময় বাবা কি জন্য ডাকছে সেটাও শুনে এসো। বাবা ডাকছে? হুম, তুই যা, শাওয়ার নিয়ে আসছি। কিছুক্ষণ আগেই না শাওয়ার নিয়ে লাঞ্চ করলে? আরে ভাই, স্বপ্নে কিছু দোষ ছিল। শুদ্ধ সায়নের কথার মানে বুঝে মুখ কুঁচকে বিরক্তি নিয়ে চলে গেল। আর সায়ন গায়ের উপর থেকে চাদর সরিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিড়বিড় করল, দিন দুপুরে কি হতচ্ছাড়া স্বপ্ন দেখলাম রে বাবা, ছ্যা। এরপর নিজেকে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে এবার একা একাই হেসে ফেলল। স্বর্ণ জানলে তাকে ঝাঁটাপিটা করবে। এদিকে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়েছে আহনাফের বাবা মায়ের জন্য। কুশল বিনিময় সেরেছেন। ওনারা এখন ইনিয়ে বিনিয়ে শখের সাথে কথা বলছেন, বোঝার চেষ্টা চালাচ্ছেন শখের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু শখ জানিয়েছে তাদের মাঝে কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ আগেও আহনাফের সাথে কথা হয়েছে। এ কথা শুনে আহনাফের বাবা বললেন শখের ফোন থেকে একটা কল দিতে। শখ দিল। একবার কল দিতেই আহনাফ কল ধরে বলল, হ্যাঁ সোনা বলো। এতক্ষণে মনে পড়ল আমার কথা। বড়দের সামনে এমন সম্বোধনে লজ্জায় কুঁকড়ে গেল শখ। বড়রাও মুখ এদিক ওদিক করলেন। তখন আহনাফের বাবা ফোনটা নিয়ে বললেন, সমস্যা কি তোমার? আমাদের কারো কল ধরছো না কেন? কেন ধরছি না ভালো করেই জানো। যাই হোক, তোমরা এখানে কেন হঠাৎ? যাদের বাড়ির মেয়েকে নিয়ে এত সমস্যা তাদের জানাতে হবে না পুরো ঘটনা? না, বাসায় যাও। এ কথা আগে ভাবা উচিত ছিল। কথা বাড়িও না বাবা, বাসায় যাও। ওনাদের বাবা ছেলের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন শারাফাত চৌধুরী। সাফওয়ান চৌধুরীর কপালেও চিন্তার ভাঁজ। শুদ্ধ দুই হাত পেছনে মুড়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কথার শুরুটা মোটেও পছন্দ হয়নি তার। এরা বাবা ও ছেলে উল্টাপাল্টা কিছু বললে আজ ধোলাই দিতে খামতি রাখবে না। পেট পুড়ে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে। তার আবার অহেতুক পায়তারা সহ্য হয় না। তখন ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায়ে সায়ন নেমে এলো। তার গলায় ঝুলানো হালকা আকাশি রঙা তোয়ালে, পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার। সিঁড়ি বেয়ে নামতে নামতে চোখাচোখি হলো স্বর্ণের সাথে। তাকে অসময়ে গোসল করতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সে। সায়ন গা ঘেঁষে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি। বাকিরা আহনাফদের কথা শোনায় মগ্ন। তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদে এনে বলল, অসময়ে গোসল কেন? কোনো কথা বলবি না বেয়াদব। বিয়ে করতে বলি করিস না, তাহলে স্বপ্নে আসিস কেন? দূরে যা, যা বলছি। স্বর্ণ তার কথার আগামাথা কিছুই বুঝল না। ওদিকে আহনাফের বাবা পারছে না ছেলেকে দুই থাপ্পড় দিতে। তখন শারাফাত চৌধুরী গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর নিজে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোনটা চাইলেন। আহনাফের বাবা ফোনটা এগিয়ে দিল শারাফাত চৌধুরীর হাতে। শারাফাত চৌধুরী স্বভাবসুলভ গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে আহনাফ, কোনো সমস্যা? হঠাৎ ওনাকে দেখে আহনাফ ভ্যাবাচাকা খেয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল। শারাফাত চৌধুরী বাড়তি কথায় না গিয়ে আসল প্রসঙ্গে কথা তুললেন। সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি। শখ কিছু করেছে কিংবা অন্য কিছু? আহনাফ মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ থাকল। তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুকে সাহস নিয়ে স্পষ্ট স্বরে জানালো, আঙ্কেল, বিয়ের ডেটটা কি এগিয়ে আনা যায় না? কেন? 1.5 বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু শখের পড়া। জবাবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন শারাফাত চৌধুরী। অনুধাবন করার চেষ্টা করলেন ছেলেটার ব্যাকুলতা, কাতরতা। এই বয়স, এই সময়, এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলে 2-1টা পাক ধরেছে, মানে এই না যে অনুভূতিরাও লোপ পেয়েছে।
মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি শখকে শুধালেন, মা, তোমার কি মতামত? বিয়ের ডেট কি এগিয়ে আনবো? শখ আমতা আমতা করে ওনার একটা কোণা শক্ত করে চেপে ধরেছে। সত্যি বলতে সে জানে আহানাব কেন এমনটা করছে। আসলে সে শখকে ছাড়া থাকতে পারছে না। তার একটা দিনও একটা বছর মনে হচ্ছে। ১.৫ বছর তার কাছে নাকি ১.৫ যুগের সমান। এই দূরত্ব না ঘোচালে সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, চৌধুরী বাড়ির বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের অপর পাশ থেকে চুপ করে শুনছে আহানাফ। সে একমনে আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে শখ মুখ ফুটে তার সম্মতি জানায়। শারাফাত চৌধুরীও দেখছে আহানাফের অস্থিরতা আর শখের নির্লিপ্ততা। তখন সায়ন মুখ খুলল। আহানাফের উদ্দেশ্যে বলল, ডেট এগোবে ঠিক আছে, কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে তীরে এসে তরি ডুবানো যাবে না। গার্ডিয়ান হিসেবে তোমাকেও তো বুঝতে হবে আহানাফ। ডাক্তারি পেশাকে অন্য পেশার সাথে গুলিয়ে ফেললে চলবে না। এ কথা শুনে আহানাফের মুখটা মলিন হয়ে গেল। এবার সাফওয়ান চৌধুরী বললেন, আবার কবে দেশে ফিরবে বাবা? ৩ মাস পর। তুমি কি ৩ মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে চাচ্ছ? জি আঙ্কেল। শখকেও নিয়ে যাবে? জি। আমি ৩ মাসে সব ব্যবস্থা করে ফেলব। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তো পড়াশোনার ব্যাড ইফেক্ট পড়বে বাবা। আমি আছি, সব সামলে নেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আহানাফের বাবা প্রচণ্ড বিরক্ত হলেন। ধমকে উঠে ছেলেকে বললেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো আহানাফ। হুট করে দেশ ছেড়ে আপন মানুষ ছেড়ে পড়াশোনায় ইফেক্ট পড়বে এটা তো ভুল বলেনি ওনারা। বারণ শুনছো না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। শখও নীরবে কাঁদতে লাগলো। তবুও আহানাফ দমল না। সে মলিন মুখে জবাব দিল, ওকে ছাড়া আমার উপরেও খুব বাজে ইফেক্ট পড়ছে বাবা। এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে যাচ্ছি। বউ আমার, বিয়েও করব আমি, তাহলে আগে করলে কি সমস্যা? ওকে আজ হলেও আমার কাছে আসতে হবে, কাল হলেও। তাহলে আগে পিছের হিসাব করে লাভ কি? নিজেদের কথা সাইডে রেখে আমার কথাটাও ভাবো তোমরা প্লিজ। থমকে গেল সবাই। কথা হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাতর সুরে চাইতে পারে, আপন করার আকুলতা দেখাতে পারে। আহানাফের কথায় শখের বুক পাঁজর ভেঙে এলো। বলা বাহুল্য এই কদিনে মানুষটার প্রতি তারও মায়া বেড়ে গেছে। একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও চায় মানুষটাকে। শখকে কাঁদতে দেখে সবাই মুখ চাওয়াচাই করল। তখন শুদ্ধ এগিয়ে এসে বসল বোনের পাশে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহানাফ শুদ্ধকে দেখে সালাম দিল। শুদ্ধ জবাব দিয়ে বাড়তি কথায় না গিয়ে সরাসরি শখের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আহানাফ স্পষ্টভাবে তোকে চাইছে। এবার বল তুই কি চাস? মুখ খোল, জবাব দে। রাজি থাকলে জানা, না থাকলেও প্রয়োজনে আহানাফকে ক্যান্সেল করে দেব। পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই। এ কথা শুনে শখ যেন আঁতকে উঠল। ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আহানাফকে সে ভালোবেসে ফেলেছে। পরিস্থিতি এখন যা, মুখে কিছু বলতে হবে, কিন্তু কিভাবে বলবে সেও রাজি। ৩ মাস পর বিয়ে হলেও তার সমস্যা নেই। বোনের চুপ থাকা দেখে শুদ্ধ বলল, তাহলে বাদ। আমার কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে ৩ মাস পরেই? তখন সাফওয়ান চৌধুরী কথা ধরলেন, কিন্তু তোর পড়াশোনা? এ কথার জবাব শখের দেওয়া হলো না, কারণ আহানাফের চোখে চোখ রেখে শুদ্ধ পুনরায় তাকে জিজ্ঞাসা করে বসল, শখের পড়াশোনা নিয়ে তোমার কোনো আপত্তি আছে? না ভাইয়া। ভেবে বলছো? জি ভাইয়া। ভালোবাসলে ভালোবাসার মানুষের চাওয়া পাওয়াকেও ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়। তার ভালো মন্দ সকল সমস্যার সমাধানদাতা হতে হয়। আশা করি তুমিও তাই হবে। এইটুকু বলে সে মেজো চাচ্চুর দিকে তাকালো।
ওনার বলা কথার জবাবে বলল, বিয়ের পরেও মেয়েদের পড়াশোনা হয়, শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টা আর আপনজনদের সাপোর্ট। নিজের স্বপ্ন পূরণ করতে এই দুটোই যথেষ্ট। তাছাড়া বিয়ের পর আহানাব যদি শখের পড়াশোনায় সামান্যতম বাধার কারণ হয়, আমি কথা দিচ্ছি বোনকে রাখবো না ওর কাছে। কারণ ওকে মনে রাখতে হবে সে চৌধুরীদের সম্পত্তি নয়, স্বয়ং চৌধুরীদের কলিজা নিয়ে যাচ্ছে। যাকে তাকে এই অমূল্য রত্ন আমরা দেব না, যাকে দেব তাকে অবশ্যই যোগ্য হতে হবে। কতটুকু যোগ্য কথায় নয়, কাজে করে দেখাতে হবে। শুদ্ধর প্রতিটা শব্দের ভার বুঝতে বাকি রইল না কারো। এটা যেন ঠান্ডা মাথায় শীতল কণ্ঠে হুমকি। এরপর আহানাফের কথা অনুযায়ী 3 মাস পর বিয়ের ডেট ঠিক করা হলো। গুমোট পরিবেশ কাটাতে সকলে অন্য প্রসঙ্গে কথা তুলল। আহানাপও হাঁপ ছেড়ে খুশি মনে কল কাটল। এরপর আরও কিছুক্ষণ থেকে আহানাফের মা বাবা বিদায় নিলেন। শখ চলে গেল নিজের রুমে। একে একে ড্রয়িং রুম ফাঁকা হতেই সায়নও রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে না, সে যাবে স্বর্ণর রুমে, কারণ পাজিটা তাকে বিয়ে করতে চাইছে না। অথচ স্বপ্নে এসে কী সব করে যায়, কেন করে এসব, এর জবাব তাকে দিতেই হবে। না দিলে চড়িয়ে দাঁত ফেলে দেবে বেয়াদবটার। কিন্তু সে যাওয়ার আগেই শুদ্ধ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাগানে যাও, কেউ তোমাকে ডাকছে। কথা বলে শুদ্ধ রুমে চলে গেল। সায়ন ভেবেছে স্বর্ণ বোধ হয়, তাই সেও পা বাড়ালো বাগানের দিকে। কিন্তু গিয়ে কাউকেই দেখল না। খুঁজল এদিক ওদিক। হঠাৎ কারো কান্নার শব্দে আরও একটু এগিয়ে যেতেই কান্নার শব্দ তীব্র হলো। ভালো করে খেয়াল করে দেখল স্বর্ণ নয়, শীতল গাছের উপরে বসে ভ্যা ভ্যা করে কাঁদছে। গাছের নিচে কাঁটা বিছিয়ে রাখা। তাকে দেখা মাত্রই সায়ন বিচলিত হয়ে বলল, এ কী কাণ্ড, ওখানে কেন তুই? আর এভাবে কাঁটা বিছিয়ে রাখা কেন? ওই কুত্তা বিছিয়েছে। কুত্তা? কুত্তা এভাবে কাঁটা বিছিয়েছে? বলিস কি? এ দেখি ডিজিটাল কুত্তা। একে তো জাদুঘরে রেখে আসা উচিত, সেই সাথে নামকরণ করা উচিত কাঁটা বিছানো কুত্তা। অন্য সময় হলে সায়নের কথা শুনে শীতল খিলখিল করে হাসত, কিন্তু এখন মোটেও হাসতে ইচ্ছে করছে না শীতলের। তাই নাক টেনে ফোপাতে ফোপাতে জবাব দিল, এই কুত্তা সেই কুত্তা নয়, এটা মানুষ কুত্তা। মানুষ আবার কুত্তা হয় কিভাবে? কি বলছিস পাগলের মতো? কাঁটা সরাই, নেমে আয় দেখি। কথা বলে সায়ন একে একে কাঁটাগুলো সরালে শীতল গাছ থেকে নেমে এলো। কোমরে গুজে রাখা ওড়নাটা ঠিকঠাক করে ধপাধপ পা ফেলে ছুটল বাড়ির ভেতরে। দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল শুদ্ধর রুমে। ভিজিয়ে রাখা দরজা খুলে দেখল শুদ্ধ খালি গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে রাগে ফসফস করে কোনো মতে নিজেকে সামলে তার রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মাথাতে পানিও দিল। তারপর ভেজা চুল মুছে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর। খানিকক্ষণ পর মাগরিবের আজান দিল। সন্ধ্যার নাস্তা করার জন্য সিরাজ সবাইকে ডাকছে, সেও গেল। সায়ন বাদে একে একে সবাই হাজির হয়েছে। শুদ্ধ কোথাও যাবে বোধহয়, রেডি হয়ে নিচে নেমেছে। শীতল তাকে দেখা মাত্রই থমথমে মুখে সোফা ছেড়ে মেঝেতে বিছানো কার্পেটের উপর বসল। তারপর এক হাত বাড়িয়ে ট্রে থেকে হালিমের বাটি হাতে তুলে নিল। শুদ্ধ এসে বসেছে পাশের সোফায়। শীতল গরম হালিম মুখে দিতেই ছ্যাঁকা খেয়ে উফ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ ভ্রুকুচকে কিছু বলার আগেই শীতল উঠে হনহন করে রান্নাঘরে চলে গেল। এই অসভ্য মানুষটার সাথে কথা বলবে না সে? ততক্ষণে সবাই বসেছে ড্রয়িং রুমের সোফায়। সিরাত, সিমিন, বাহারি সব চা নাস্তা এনে রাখছে সবার সামনে। তুলে নিয়েছে যে যার পছন্দের সব নাস্তা। হঠাৎ করেই কারেন্ট চলে গেল এবং তখনই শুদ্ধর মুখ থেকে ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো। সবার কানে পৌঁছে গেল সেই শব্দ। সবাই বিচলিত। কি হয়েছে উতলা হয়ে জানতে চাইতে না চাইতেই জেনারেটরও অন হয়ে গেল। ঝকঝকে আলোয় ভরে উঠল ড্রয়িং রুম। শুদ্ধ তখনও মুখ কুঁচকে চোখ বন্ধ করে শটান হয়ে বসে আছে।
তার একটা হাত পিঠের পেছনে। সিতারা ছেলের হাত খেয়াল করে বললেন, আব্বা, কি হলো তোর? এমন করছিস কেন? না, কিছু না। সিতারা শুনল না। জোর করে শুদ্ধ টি শার্ট উঁচিয়ে দেখে আঁতকে উঠে বললেন, এ কী কাণ্ড! এটা কি করে হলো? ওনার কথা শুনে সবার দৃষ্টি শুদ্ধর পিঠের দিকে। কারো ধারালো 4 আঙ্গুলের দাগ বসে গেছে, বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে। কেউ যেন খামচি দিয়ে মাংস উঠানোর পায়তারা জুড়েছিল। শুদ্ধর অবস্থা দেখে সিরাত দৌড়ে গিয়ে অ্যান্টিসেপটিক এনে লাগিয়ে দিলেন। সিমিন হাই হাই করে উঠলেন। ভর সন্ধ্যায় খারাপ জিনের কারবার ভেবে সূরা পড়ে শুদ্ধর মাথায় ফু দিলেন। সিরাত ঝাড়ু হাতে পুরো ড্রয়িং রুমে খুঁজলেন বিড়াল টিড়াল আছে নাকি দেখতে, কিন্তু কিছুই পেল না। হঠাৎ করে এমন কাণ্ড ঘটায় সকলেই হতবাক। চোখের পলকে কি থেকে কি ঘটে গেল কিছুই বুঝল না কেউই। তবে শুদ্ধ আশেপাশে তাকিয়ে একজনকে না পেয়ে দীর্ঘশ্বাস চাপল। কাজ ছেড়ে তখনই পালিয়ে গেছে সে। পরপর শুদ্ধর ফোনে কল আসায় সে উঠে দাঁড়ালো, কিন্তু সিতারা উঠতে দিলেন না। কিছু খেয়ে ওষুধ খাইয়ে তবেই ছেলেকে ছাড়লেন। যে ক্ষত হয়েছে প্রচুর ব্যথা হবে। শুদ্ধ আর কথা না বাড়িয়ে ওষুধ খেয়ে বেরিয়ে গেল। কয়েক ধাপ এগিয়ে পেছন ফিরে তাকালো শীতলের বেলকনি বরাবর। কেউ নেই। তবে সে নিশ্চিত শীতল ওখানেই লুকিয়ে আছে। দেরি হয়ে যাচ্ছে ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতেই শীতলের কণ্ঠের গান কর্ণকুহরে পৌঁছালো। সে থমকে দাঁড়িয়ে গেল। শীতল তখনও চেঁচিয়ে গেয়ে যাচ্ছে। বন্ধু হাইটটা যখন যায় পিছন ফিরা ফিরা যায়, দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায়। বন্ধুর মাথায় বাবরি চুল দেখতে লাগে বিউটিফুল, রঙে ঢঙে রহিম সাজ্জা আমারে নাচায়।